ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসেছে এবং প্রথম অধিবেশনে আমরা প্রথম দিনে যেসব কার্যক্রম হয় সেগুলো দেখতে পেলাম। তবে এর বাইরেও কিছু জিনিস দেখতে পেয়েছি যেগুলোতে মনে হয়েছে এই সংসদে জামাতের ব্যাপক প্রভাব থাকবে। সেটা কিভাবে একটু বলি। স্পিকারের তালিকায় বিএনপির বেশ কয়েকজনের নাম ছিল বিএনপি নেতাদের মধ্যে, এবং প্রাথমিকভাবে মেজর হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার করা হবে এরকম কোনো প্ল্যানই বিএনপির ছিল না। যদি থাকতো তাহলে তাকে মন্ত্রী পদ দেওয়া হতো না, কিন্তু আমরা দেখলাম তাকে মন্ত্রী পদ দেওয়ার মাত্র 20-22 দিন পরে এসে যখন সংসদ বসলো তাকে স্পিকারের দায়িত্ব দেওয়া হলো। এখন কথা হইল, মেজর হাফিজউদ্দিন আহমেদ কেন স্পিকারের দায়িত্ব পেলেন? বিএনপির যে নেতাদের তালিকা করেছেন স্পিকারের জন্য, বা স্পিকার যারা হইতে পারেন এরকম সম্ভাব্য নেতা যারা ছিলেন, তাদের মধ্য থেকে সর্বদলীয়ভাবে পছন্দ করা ব্যক্তি হইলেন এই মেজর হাফিজউদ্দিন আহমেদ, এবং তাকেই জামাত সহ বিরোধী জোট পছন্দ করেছেন বিধায় তিনি স্পিকার হয়েছেন, যে যতটুকু আমি জানতে পেরেছি। এখানে ডক্টর ওসমান ফারুকের নাম ছিল, এখানে আব্দুল মঈন খানের নাম ছিল, এখানে বিএনপির প্রথিতযশা আইনজীবী জয়নুল আবদিনের নাম ছিল, কিন্তু তাদের কাউকেই করা হয়নি। একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যিনি বেশ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছেন, এমপি হওয়ার অভিজ্ঞতা তার অনেক, তাকে স্পিকার করা হয়েছে মেজর হাফিজউদ্দিন আহমেদকে। অর্থাৎ এখানে জামাতের একটা প্রভাব ছিল। জামাতের প্রভাব আরো অন্যান্য জায়গায়ও ছিল। সেগুলো কি দেখেন, 31 জনের জন্য শোক প্রস্তাব করা হয়েছে। যারা প্রয়াত হয়েছেন এরকম 31 জন ব্যক্তির জন্য শোক প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও রয়েছেন, আরো অনেকজন রয়েছেন, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী, রমেশ চন্দ্র, অনেকজনই রয়েছেন। তো জামাতে ইসলামের নায়েবে আমির যিনি আছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি উঠে বললেন যে আরো কয়েকজনের নাম তিনি প্রস্তাব করলেন, এবং খুব ইন্টারেস্টিংলি তিনি এমন কিছু ব্যক্তির নাম প্রস্তাব করেছেন যারা কখনো আগে সংসদ সদস্য হননি। সংসদে যে শোক প্রস্তাবের একটা নিয়ম রয়েছে, যে হচ্ছে সংসদ সদস্য কেউ প্রয়াত হলে বা মারা গেলে তার জন্য শোক প্রস্তাব করা হয় সংসদে, এবং এর বাইরে বিশেষ কোনো ব্যক্তি হলে যাদেরকে আসলে দেশের জন্য গুরুত্বপূর্ণ বা দেশের জন্য অবদান রাখতে গিয়ে হচ্ছে প্রাণহানি হয়েছে বা মৃত্যুবরণ করেছেন, এরকম কারোর জন্য শোক প্রস্তাব করা হয়। কিন্তু জামাত ইসলামী এমন কয়েকজনের নাম প্রস্তাব করেছে যারা কখনো সংসদ সদস্য হয়নি, দেশের জন্য তাদের অবদান কি তারা বলতে পারে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের তো কোনো ভূমিকা নেই, বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন সেখানে তাদের খুব আহামরি কোনো ভূমিকা নেই। উল্টো বাংলাদেশ সৃষ্টির যে ইতিহাস, সেই ইতিহাসে তারা বিরোধিতা করেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, অখণ্ড পাকিস্তান তারা টিকিয়ে রাখার চেষ্টা করেছিল, অর্থাৎ আমরা যেন পাকিস্তানের দাস হয়ে থাকি, এই লোকগুলো সেটা চেয়েছিল। সেই লোকদেরকেই তাদের জন্য শোক প্রস্তাব করার জন্য, যারা আদালতের রায়ের মধ্য দিয়ে যাদের রায় বাস্তবায়ন হয়েছিল, তাদের বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছেন, সেই ব্যক্তিদের পক্ষে জামাত শোক প্রস্তাব করেছে। এবং আমি দেখলাম সংসদে কেউ এর প্রতিবাদ জানাননি, এবং স্পিকার নিজে সেই নামগুলো লিপিবদ্ধ করে নিলেন এবং সঙ্গে বিএনপিরও একজন প্রয়াত নেতার নাম লিখলেন। এখানেই প্রশ্ন উঠছে, জামাত এইখানে যে সংসদে নতুন করে একটা আধিপত্য তৈরি করেছে, এবং তাদের যে বিতর্কিত নেতারা রয়েছেন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যাদের নামের পাশে রাজাকার শব্দটি রয়েছে, সেই লোকগুলোকে তারা এই সংসদের মধ্য দিয়ে নতুন করে বৈধতা দিবে। আমি একটু যদি বলি, যখন সংসদের শোক প্রস্তাবের কথা আসে, এরপরে আমরা দেখলাম জামাতের আমির উঠে দাঁড়ালেন যে আমাদের আরো কিছু লোকের জন্য শোক প্রস্তাব করতে হবে, আমাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেটা বলবেন। তো আব্দুল্লাহ মোহাম্মদ তাহের উঠে দাঁড়িয়ে বললেন, প্রয়াত জামাতের আমির মতিউর রহমান নিজামী এবং প্রয়াত সেক্রেটারি আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ, প্রয়াত নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, শুরা সদস্য মীর কাসেম আলীর নাম শোক প্রস্তাবে যুক্ত করার প্রস্তাব ওঠে। এর মধ্যে শুধুমাত্র প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং প্রয়াত সেক্রেটারি আলিয়া হাসান মুজাহিদ এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদি, এই তিনজনই সংসদ সদস্য হয়েছিলেন, যার মধ্যে মতিউর রহমান নিজামী এবং আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ এই দুজন
মন্ত্রী হয়েছিলেন বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত, যে বিএনপির যে ক্ষমতাকাল ছিল সেই সময়ে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। আর দেলোয়ার হোসেন সাঈদী 1996 এর নির্বাচনে এবং 2001 সালের নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছিলেন। এদের সবার বিরুদ্ধেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়েছে এবং বিভিন্ন দণ্ডে তারা দণ্ডিত হয়েছেন। শুধুমাত্র দণ্ডিত থাকা অবস্থায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কারাগারে অসুস্থ হয়ে মারা যান। 3 জন সংসদ সদস্যের পক্ষে যে শোক প্রস্তাব করা হয়েছে এতে কারোই আপত্তি থাকার কথা না। তারা বাংলাদেশের সংসদে এসেছেন, জনগণের ভোটে, জনগণের রায়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রিত্ব নিয়ে যা পেরেছেন দেশের জন্য করেছেন এবং করার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে খুব আহামরি অভিযোগও নেই। মন্ত্রিত্ব থাকাকালীন খুব বেশি দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে পাওয়া যায়নি। সেই লোকগুলোর বিরুদ্ধে পক্ষে যে শোক প্রস্তাব করা হয়েছে সেটা অনেকেই মেনে নিচ্ছেন। তাদের বিরুদ্ধে আগের যেসব অভিযোগ রয়েছে সেগুলো থাকলেও তারা দেশের দায়িত্ব পালন করেছেন বিদায় সেগুলো মেনে নিচ্ছেন। কিন্তু আপনি যদি দেখেন, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা এবং সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন কামরুজ্জামান এবং মীর কাসেম আলী, তাদের বিরুদ্ধে যে তাদের পক্ষে যে শোক প্রস্তাব করা হয়েছে এই শোক প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। পাশাপাশি এমপি মন্ত্রী হইলেও আলী হাসান মুজাহিদ সরাসরি আলবদর বাহিনীর সংগঠক ছিলেন। তিনি এই বাহিনীটি সংগঠনের পেছনে মূল ব্যক্তি হিসাবে কাজ করেছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেই ব্যক্তির পক্ষেও শোক প্রস্তাব করায় আমি দেখতে পেলাম ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে আমরা এই সংসদের মধ্য দিয়ে এমন যুগে প্রবেশ করেছি যেখানে রাজাকারদের সংসদে আধিক্য দেখা যাবে, রাজাকারদের নিয়ে কথা শোনা যাবে প্রবল এবং তাদের পক্ষে সাফাই গাওয়া হবে, এবং যেটার প্রতিবাদ বিএনপি খুব আহামরি করতে পারবে না এবং করবে না। কেননা বিএনপি জামাতকে শান্ত রাখতে চাচ্ছে এবং বিএনপি তার সিদ্ধান্তগুলোর মধ্য দিয়ে জামাতকে খুশি রাখার চেষ্টা করবে, যেমনটা স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে তারা জামাতকে এবং তাদের জোটকে খুশি রাখার চেষ্টা করেছে। যেমনটা কোনোভাবেই স্পিকার হওয়ার, যদি আমি যে স্পিকার নিয়ে যে তালিকাটি তৈরি করেছি সেখানে মেজর হাফিজউদ্দিন আহমেদের নাম রেখেছি, কিন্তু আমি খুব বেশি সম্ভাবনা তার দেখিনি, সেটাও বলেছি। কিন্তু অনেকেই এখন যেটা বলছেন যে জামাতকে, এনসিপিকে এবং বিরোধী জোটকে খুশি রাখার জন্য স্পিকার হিসাবে মেজর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে স্পিকার হিসাবে বিএনপি বাছাই করেছে বা স্পিকার হিসেবে নির্বাচিত করেছে। এখানেই আসলে অনেক বিতর্ক দেখা যাচ্ছে। পাশাপাশি আরেকটি ঘটনা যেটার মধ্য দিয়েও বোঝা যাচ্ছে যে আসলে যুদ্ধ অপরাধী বলেন, তারপরে রাজাকার বলেন, তাদেরকে আসলে এই সংসদ এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করবে। সেটা কিভাবে দেখেন, সংসদের প্রথম দিনেই 5টা কমিটি গঠন হয়েছে। এর মধ্যে একটা কমিটি হলো ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি, অর্থাৎ সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদের কার্য যারা পরিচালনা করবেন তাদের নিয়ে একটা কমিটি। এই কমিটিতে আমি যেটা দেখলাম, বিএনপি এবং অন্যান্য দলের যে প্রাজ্ঞ রাজনীতিক এবং সিনিয়র রাজনীতিক, এনসিপি তো খুব সিনিয়রিটি নেই, তার মধ্যে তাদের মধ্যে যারা প্রাজ্ঞ আছেন তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এবং খুব বড় বড় নেতাদের নাম রয়েছে। কিন্তু এখানে এমন একজন ব্যক্তির নাম রয়েছে যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে, যুদ্ধাপরাধের মামলায় তিনি দণ্ডিত। শুধুমাত্র 5 আগস্টের কারণে, শেখ হাসিনার সরকারের পতনের কারণে তিনি কারাগার থেকে মুক্তি পেলেন এবং এখন এমপি নির্বাচিত হয়েছেন। এখন তিনি সংসদীয় কমিটিতে ঢুকে পড়েছেন বলতে তাকে রাখা হয়েছে। অর্থাৎ রাজাকারের আধিক্য কেমন দেখেন। এই কমিটিতে যারা আছেন, স্পিকার আছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ, সংসদ সদস্য হিসেবে রয়েছেন তারেক রহমান, তারপরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ এবং নুরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম, নওশাদ জমির। আপনি যদি নামগুলো দেখেন, নামের মাঝখানে ঠুস করে ঢুকে পড়েছে হচ্ছে এটিএম আজহারুল ইসলাম, যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের স্পষ্টত অভিযোগ রয়েছে। যতদিন পর্যন্ত তিনি প্রমাণ করে দিতে না পারবেন যে তিনি যুদ্ধাপরাধী না, ততদিন পর্যন্ত আমরা তাকে যুদ্ধাপরাধী বলে যাব। যদিও তিনি বলেছেন যে তাকে যিনি যুদ্ধাপরাধী বলবেন তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। আমি বলবো আপনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, যত পারেন ব্যবস্থা নেন। একজন যুদ্ধাপরাধী যে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তার বিরুদ্ধে আমি কথা বলবই, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের বিরোধিতা করেছে। বাংলাদেশ সৃষ্টির সময় সে যখন দেশের পক্ষে অবস্থান না নিয়ে ভিনদেশী যারা বাংলাদেশের উপর, মানুষের উপর নির্যাতন চালিয়েছে তাদের পক্ষে অবস্থান নিয়েছে, সেই মানুষকে আমরা কখনোই সহ্য করতে পারবো না। সেই মানুষকে কখনোই তার
অতীত ইতিহাসের জন্য দেশের সব মানুষ যদি ক্ষমা না করে, ততদিন আমরা তাকে গ্রহণ করতে পারবো না। সংসদীয় একটা গুরুত্বপূর্ণ কমিটিতে একজন যুদ্ধাপরাধীকে নিয়ে বিএনপি এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে সংসদের প্রথম দিনের অধিবেশনে আপনি যদি বলেন, জামাতের জয় জয়কার আমি দেখতে পেয়েছি, জামাতের এই যে রাজাকার বন্দনার আধিক্য আমি দেখতে পেয়েছি, রাজাকারদের যে নতুন করে যে বৈধতা দেওয়ার আবার চেষ্টা উৎপাদন করা হচ্ছে, সেই চেষ্টা চালানো হচ্ছে, সেটা আমি দেখতে পেয়েছি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনটি ব্যাপক হইহট্টগোলের মধ্য দিয়ে নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগে শেষ হয়ে গেছে। রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদের প্রথম দিনই যে ভীষণ উত্তপ্ত এবং নাটকীয় হয়ে উঠবে তা আগেই ধারণা করা গিয়েছিল। জুলাই সনদ নিয়েও সংসদ অধিবেশনে ব্যাপক উত্তাপ ছড়াবে তা ধারণা করা হলেও জুলাই সনদ নিয়ে সেভাবে আলাপ হওয়ার কোনো সুযোগই ঘটেনি সংসদ অধিবেশন ব্যাপক হইহট্টগোলের মধ্যে শেষ হয়ে যাওয়ার আগে। সংসদ অধিবেশনের প্রথম দিনের সকালে সংবাদ মাধ্যমে যে খবর প্রথম বেরিয়েছিল সেটা হচ্ছে যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালেমা তাইয়্যিবার একটা ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে মূল অধিবেশন কক্ষে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে। সংসদের ভেতরে সংস্কার নিয়ে বিএনপি যথেষ্ট সিরিয়াস কিনা, সিনসিয়ার কিনা, এই নিয়ে রীতিমতো একরকমের উদ্বেগ প্রকাশ করতে করতে, সমালোচনা করতে করতেই জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তারা সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছিল। সংসদে তারা যোগ দিয়েছে দুটো শপথ নিয়ে, সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো শপথ নেয়নি এবং সংসদ অধিবেশনের আগের দিনই বলেছে যে ইউনূস সরকারের আমলে জুলাই সনদ সহ যে 133টি অধ্যাদেশ পাশ হয়েছে সেগুলো সবই তারা সংসদে তুলবে এবং যেগুলো প্রয়োজনীয় মনে করবে, ন্যায্য মনে করবে, সেই অধ্যাদেশগুলো এরপর তারা আইনে পরিণত করবে, অন্যগুলো বাতিল হয়ে যাবে। এমন একটা পরিস্থিতিতে যে সংসদ অধিবেশনটি বসেছে, সে সংসদে কিন্তু একদিকে যেমন জামায়াতে ইসলামী, বিএনপি তারা দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র, এর আগে যখন তারা সংসদে বসেছিল তখন তারা একই জোটের থেকে নির্বাচন করে সংসদে আসন পেয়ে এসেছিল। 2018 সালেও বিএনপি জামাত জোটভুক্ত হয়ে নির্বাচন করে, আর 2001 সালে বিএনপি জামায়াতে ইসলামী 4 দলীয় জোট তারা সরকারি দলে ছিল এবং তারাই তখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। তো এহেন দীর্ঘ সময়ের মিত্র দুটো দল এবার পরস্পরের মুখোমুখি, আর সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান দুজনেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে এসেছেন। এবার সংসদ নানা কারণে বিচিত্র, স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই। 2024-এর 5ই আগস্টের পর স্পিকার পদত্যাগ করেছেন। ডেপুটি স্পিকার সেই সেপ্টেম্বর থেকেই 2024-এ কারাগারে আছেন এবং এখনো কারাগারে আছেন। কাজেই সে অবস্থায় স্পিকারের আসনটি খালি রেখে সংসদ অধিবেশন শুরু হয়। তারেক রহমান সংসদ অধিবেশনের শুরুতেই বিএনপির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব করবার দায়িত্ব দেন এবং তিনি সভাপতিত্ব করে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের কাজটি পরিচালনা করেন সংসদের অধিবেশন কক্ষে। স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে নির্বাচন করা হয় এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন কায়সার কামাল। দুজনেরই মন্ত্রিত্ব ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায়। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আর কায়সার কামাল দায়িত্ব পালন করছিলেন ভূমি প্রতিমন্ত্রী হিসেবে। দুজনেই স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণের আগে পদত্যাগ করেন এবং মন্ত্রিত্ব শীট থেকেই শুধু পদত্যাগ করেছেন তাই নয়, যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন তাই দুজনেই বিএনপির সঙ্গে সকল রকম দলীয় পদও ত্যাগ করেছেন। স্পিকার এবং ডেপুটি স্পিকারকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির কাছে শপথ পাঠ করবার পর স্পিকার এসে সংসদের অধিবেশন পরিচালনা শুরু করেন। প্রথা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনেই শোক প্রস্তাব আনা হয়েছে। বিএনপির তরফে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং,
পোপ ফ্রান্সিস ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক প্রস্তাব আনা হয়। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরী সহ 31 জন সাবেক সংসদ সদস্যের প্রতিও শোক প্রস্তাব আনা হয়। জামায়াতে ইসলামীর তরফে বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শোক প্রস্তাবে অতীতের মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী কয়েকজন ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এসব ব্যক্তিত্বের অবদান বিবেচনায় তাদের নাম শোক প্রস্তাবে যুক্ত করা উচিত। এবং তারপর তিনি মাওলানা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সোবহান, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো আওয়ামী লীগ আমলে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাদের নাম উল্লেখ করেন এবং ত্রয়োদশ সংসদের শোক প্রস্তাবে তাদের নামও অন্তর্ভুক্ত করা হয় স্পিকারের তরফে। কিভাবে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত এই নেতৃবৃন্দের নাম জাতীয় সংসদের শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হলো, সেটা নিয়ে সংসদের প্রথম অধিবেশনের দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ ব্যাপক আলোড়ন তুলেছেন। কিন্তু মনে রাখতে হবে যে জামায়াতে ইসলামী বরাবরই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1971 সালের যুদ্ধাপরাধের যে বিচার পরিচালনা করেছিলেন সেটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জামায়াতের রাজনীতিকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে এসেছে এবং তারা তাদের তরফে এই যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত এই নেতৃবৃন্দকে শহীদ হিসেবে বিবেচনা করেন। কাজেই যখন জামায়াতে ইসলামী সংসদের প্রধান বিরোধী দলে বসেছে এবং যখন জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সকলের সমন্বিত সিদ্ধান্তে আওয়ামী লীগ এখন রাজনীতিতেই নিষিদ্ধ এবং সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, তখন আসলে এই বিষয়টি অত্যন্ত স্বাভাবিক বলেই অন্তত আমার কাছে মনে হয়েছে। এই বিষয়টা যে অত্যন্ত স্বাভাবিক এবং জুলাইয়ের আন্দোলনের ফল, সেটা জামায়াতে ইসলামীর আরেকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা এটিএম আজহার, যিনি জুলাইয়ের আন্দোলনের পর আগস্টে সরকার পতনের পর বেরিয়ে আসেন বেকসুর খালাস পেয়ে এবং তারপর জামায়াতে ইসলামীর নায়েবে আমির হয়েছেন এবং এখন সংসদ সদস্য হয়ে সংসদে এসেছেন, সেই এটিএম আজহারুল ইসলাম, যিনি মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করছিলেন কারাগারের ভেতরে, তিনি বলেছেন সংসদে দাঁড়িয়ে সংসদের প্রথম অধিবেশনের দিনেই যে জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না। এটিএম আজহারের কথাটা মনে করলে দেখবেন যে এই যে তারেক রহমানের বিরুদ্ধেও কিন্তু যাবজ্জীবন দণ্ড হয়েছিল। কাজেই তার পক্ষেও কিন্তু জুলাই আন্দোলন না হলে শেষ পর্যন্ত এই সংসদে আসা কিংবা সংসদ নেতা হওয়া, প্রধানমন্ত্রী হওয়া কোনোটাই সম্ভব হতো না। কাজেই জামায়াতে ইসলামী যে রাজনৈতিক অবস্থানটা নিয়ে বারবার কথা বলছে এবং বিএনপিকে স্মরণ করাচ্ছে, সেটার অত্যন্ত সত্য বাস্তব ভিত্তি আছে বইকি। বিএনপি প্রধান, সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ দিয়েছেন সংসদের প্রথম অধিবেশনে এবং সেই ভাষণে তিনি বলেছেন যে এই সংসদ যেহেতু একটা গণ অভ্যুত্থানের পরে সৃষ্ট হয়েছে এবং ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজার প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল এই জাতীয় সংসদ যেহেতু শুরু হতে যাচ্ছে, সেহেতু এর প্রতি মানুষের ব্যাপক প্রত্যাশা আছে এবং তিনি বলেছেন যে ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচেয়ে বড়, এটাই বিএনপির রাজনীতি। এই সংসদের প্রথম অধিবেশনের সময় কিন্তু পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান, তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলা রহমান এবং উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের সময় বলেন যে আজকের সংসদ জুলাইয়ের রক্তের উপর দাঁড়ানো এবং তিনি বলেন যে আশা প্রকাশ করেন যে স্পিকারের কাছে সরকারি দল ও বিরোধী দল আলাদা হবে না, স্পিকারের কাছে সুবিচার পাবেন, তিনি স্পিকারের কাছে ইনসাফ আশা করেন এবং তিনি বলেন যে আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, যেহেতু বীর বিক্রম যিনি স্পিকার হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, স্পিকারকে উদ্দেশ্য করে তাই জামায়াত আমির বলেন যে আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন, স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান।
এই যে রাষ্ট্রপতি যেই স্পিকার ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করালেন, যেই রাষ্ট্রপতি ঠিক করে দিলেন যে সংসদে এবার স্পিকারের ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সবাইকে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার, সেই রাষ্ট্রপতি যখন প্রথা অনুযায়ী সংসদে বক্তব্য দিতে আসবেন তখন স্পিকার বারবার বলেন প্রথা রক্ষা করতে চাই, সে কারণে রাষ্ট্রপতি এখন বক্তব্য রাখবেন এবং কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। কিন্তু বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি যেমনটা তারা আগেই বলেছিলেন যে তারা এই রাষ্ট্রপতির অভিশংসন চান, গ্রেফতার চান, অপসারণ চান, কাজেই ব্যাপক বিক্ষোভে তারা ফেটে পড়েন। রাষ্ট্রপতি ঢুকে যখন জাতীয় সঙ্গীতের সঙ্গে দাঁড়ান এবং সকল সংসদ সদস্যদের দাঁড়ানোর নিয়ম, তখন তারা বসে থেকে হই হট্টগোল করেন। আর এরপর জাতীয় সঙ্গীত শেষ হলে রাষ্ট্রপতি যখন বক্তৃতা দিতে ডায়াসে দাঁড়াতে আসেন তখন রীতিমতো তেড়ে মেরে যান তারা এবং স্লোগান চলতে থাকে, হই হট্টগোল চলতে থাকে। এক পর্যায়ে নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে ভাষণ দিতে আসতে বলে স্বাগত জানানোর প্রতিবাদে বক্তব্য রাখতে চেয়েছিলেন স্পিকারের কাছে। স্পিকার তাকে সেই বক্তব্য রাখার সুযোগ না দিলে তারা স্লোগান দিতে দিতে সংসদের অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি শেখ হাসিনার অত্যন্ত অনুগত ছিলেন, শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে সালাম করতেন, এবং সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ম অনুযায়ী বিএনপির মন্ত্রিসভার অনুমোদিত স্ক্রিপ্ট পাঠ করতে হয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে। কাজেই সেই বক্তৃতায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সব অবিসংবাদিত নেতার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন যে আওয়ামী লীগ তার শাসনামলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিদায় নিয়েছিল এবং তিনি বলেন যে 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সবার সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে এবং তিনি বলেন যে হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে অবশেষে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। এটা নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এটাও মনে রাখা দরকার যে শেখ হাসিনার আমলেই রাষ্ট্রপতির ভাষণটি যেটি তিনি সংসদে দেবেন প্রথা অনুযায়ী, সেটি যে ক্ষমতাসীন মন্ত্রিসভার অনুমোদিত হবে সেই নিয়মটি করা হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমন একটি বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির বলেন যে কিছুতেই তারা সংসদে বসে এই স্বৈরাচারের দোসর, খুনির দোসর রাষ্ট্রপতির ভাষণ শুনতে পারেন না, কারণ রাষ্ট্রপতি সে সময় কোনো হত্যাকাণ্ড থামাতে কোনো ভূমিকা রাখেন নাই, তিনি বরং সেই খুনি শাসকের সহযোগী ছিলেন। জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সহ বিরোধী দলের রাষ্ট্রপতির ভাষণ চলাকালে ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই রাষ্ট্রপতি 5 ও 6ই আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছিলেন, তাদের 2-1 জনই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন? মানে নাহিদ ইসলাম সে সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে, মানে উপদেষ্টা হিসেবে যখন শপথ নিয়েছিলেন ইউনূস সরকারে, তখন তিনি তো এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, সেটাই সালাউদ্দিন আহমেদ মনে করিয়েছেন। তবে সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটা স্বাভাবিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক কালচারে ওয়াকআউট নতুন নয়, এটা তারা করতেই পারেন এবং সংসদ অবশ্যই অর্থবহ হয়ে উঠবে। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দলগুলো যখন সংসদে বসেছে সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকায়, তখন সংসদ কতটা অর্থবহ করে তুলতে পারেন তারা এবং সংসদকে কতটা জনপ্রতিনিধিত্বশীল করে তুলতে পারেন সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে সংসদের প্রথম দিনটি দারুণ অর্থবহ কিছু হয়ে উঠেছিল সেটা বলা সত্যি মুশকিল।